সুপ্রভাত সবাইকে। রেখাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি কিন্তু দুধ চা বানানো ভুলেই গিয়েছিলাম, আর দিদি আছে বলে দিদি তো দুধ চা খায়, তো ওই দুদিন ধরে বানাচ্ছিল, তো বললাম চল আজকে আমিই বানিয়ে দিই। আজ তো সোমবার, ও বিকালবেলা বাড়ি চলে যাবে, তার জন্য মনটা খুব সকাল থেকে খারাপ খারাপ লাগছে। দুদিন ছিল বেশ ভালোই লাগছিল, তো ভাবলাম চল দুধ চাটা আমি বানিয়ে দিই। তো খেয়ে বললো যে একটু মিষ্টিটা কম হয়েছে, আর আমি আমার গ্রিন টিটা খেয়ে নিলাম। তো চলো, কালকে যে ম্যাঙ্গো কেকটা বানিয়েছিলাম সেটা কেমন হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। কি মনে হচ্ছে দেখে? একদম বাজে, তাই না? আসলে কেক আমি আগেও বানিয়েছি, যদিও তখন ব্লগ করতাম না। তো দেখো, কেকটা কিন্তু আমার মনের মতো হয়নি। আসলে কি হয়েছে বলো তো? আসলে আমি জানিই না কি হয়েছে। সব রকম সব কিছুই দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না কেকটা কেন ফোলেনি। বেকিং পাউডারও দিয়েছিলাম, সবই দিয়েছি, কিন্তু কিসে যে প্রবলেমটা হলো ঠিক বুঝতে পারিনি। কিন্তু কেকটা কিন্তু খেতে ভালো হয়েছিল। কিশমিশ, কাজু বাদাম, চেরি দেওয়া আছে, কিন্তু ময়দা দেওয়া নেই, সুজি দিয়েছি আর আম দিয়েছি। তো সকালবেলা এই যে কাটাকুটি করে সবাই মিলে খেয়ে নিলাম, আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। বড়মশাই আর সোনাই তো বাড়িতে আছে, সোনাইয়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো জানি না কেকটা ওরকম হয়েছে বলে আমার মনটা খুব খারাপ লাগছিলো, যেহেতু সোনামা এসছে বাড়িতে। ও বলেছে মাসি ম্যাঙ্গো কেক বানাও, কিন্তু একটু কেমন যেন হয়েছে, ওর জন্য আমার মনটা খারাপ লাগছে। ওকে পরে অন্য অন্য সময় ভালো করে খাইয়ে দেবো। আর পাপাই আর সোনামা কিন্তু চলে গেছে। পাপাই জগন্নাথ পুজোতে নাটক করবে, তো সেই রিহার্সালের জন্যই ওর ভয়েসটা লাগবে বলে ভয়েস দিতে চলে গেছে সোনামাকে নিয়ে। আর আমি এদিকে রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। এটা হচ্ছে নেনুয়া, নেনুয়াটা কুচিয়ে নিচ্ছি। আর ভাত কিন্তু আমার হয়ে গেছে, নেনুয়া পোস্ত হবে। আর এই যে মাংস ছিল ফ্রিজে, ওটা জলে ভিজিয়ে রেখেছি। নেনুয়াটা না একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, কচি নয়। তো খারাপ লাগেনি, বেশ একটু বীজ বীজ হয়ে গেছে। আর এদিকে কুমড়ো কেটে কুমড়োটা ভেজে নিলাম। কুমড়োটা প্রচণ্ড মিষ্টি, মনে হচ্ছে যেন চিনি দিয়ে ভেজেছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা বেশ ভালোই লাগে। আর ডালটা না, দুটো ডাল একসাথে রান্না করছি, মটর ডাল আর মুসুরির ডাল। দুটোর দুরকম ডাল না মিশিয়ে রান্না করলে বেশ অন্যরকম টেস্ট হয়। তো কাদের কাদের এরকম দুরকম ডাল মিশিয়ে রান্না করলে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এদিকে ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আসছে, কিন্তু হয়ে আসলে আর কি হবে, একটু একটু মেঘলা দিচ্ছে, একটু 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর এদিকে গরমে আমি দাপাচ্ছি, কি বলবো আর। আসলে ছোট্ট রান্নাঘর না, ওখানে রান্না করতে লাইট জ্বালিয়ে প্রচণ্ড কষ্ট হয়, আর আমার ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। আর নিজেরা তাও থাকি কষ্টে, অভ্যাস হয়ে গেছে। আর বাড়িতে কেউ এলে না খুব খারাপ লাগে, কেননা বাড়িতে যারা আসে 2-3 দিনের জন্য, তাদের যদি কষ্ট হয় মনটা সত্যিই খারাপ লাগে। ওই জন্য ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে ঘরটা একটু কমপ্লিট করে দাও ঠাকুর। ঠাকুরকে ডাকলে কি হবে, যেটা যখন হবার তখনই হবে। তো সেটা কথা না, যাই হোক বাদ দাও। আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। হয়ে গেছে বলতে কুমড়ো ভাজা, ডাল আর নেনুয়া পোস্ত করেছি। মাম হাতটা দেখাও, হাতটা এখানে সামনে আনো। কি হচ্ছে? গ্রিলে লেগেছে বলো। অর্ধেক রান্না করে প্রিশা আর প্রিনিথাকে পড়াতে চলে গেছি। ওদের আবার একজনের হাতটা একটু কেটে গেছে, থেতলে গেছে, তো তার জন্য ও শুয়ে আছে, ও পড়াশোনা করেনি। তারপর ঐশানীকে পড়িয়ে সোজা চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখছি পাপাই ভাত খাচ্ছে, দিদিও খেয়ে নিয়েছে। আর এখানে আছে ভোলা মাছ, ভোলা মাছটা রান্না করতে হবে। আর আমি চিকেনটা আর আলুটা কিন্তু ভেজে রেখে চলে গিয়েছিলাম, এটা পুরো অর্ধেক সেদ্ধ হয়েই আছে। চলে এসেছি সজ্জা আবার রান্নাঘরে, মাংসটা চাপিয়ে দিয়ে মাছটা কাটবো তাই ভেবেছি। তো মশলা করেই নিয়েছি। দিদি আমার আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছে, কিছু বাসন ছিল মেজে রেখেছে, ঘরটা মুছে দিয়েছে। ওকে আমি এসে খুব বকাবকি করলাম যে তুই আজকে চলে যাবি, কেন করলি? তো ও বলছে বাড়িতে একা ছিলাম, কি করব, বসে থাকবো, তার জন্য কিছু কাজ ছিল করে ফেলেছি। তো একেই তো বলে দিদি, তাই না? বোনের কষ্ট তো বুঝবেই। তো যাই হোক, অনেকটা কাজ ও আমার এগিয়ে দিয়েছে। মাংস কিন্তু কষানো হয়ে গেছে, ওদিকে গরম জল ফুটছে। তো মিক্সিটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে। এতদিন মিক্সিটা খারাপ ছিল, তোমাদের বলেছি শিলনোড়ায় বাটতে হয়। তো শিলনোড়াটাও সেরকম জুতের নয়, কেমন যেন ভোতা ভোতা হয়ে আছে, প্রচণ্ড কষ্ট করে বাটতাম। তো
তো বড়মশাই সেদিন মিক্সিটা ঠিক করে এনে দিয়েছে। তারপরে এই দেখো ভোলা মাছটা রান্না করব। তো ভোলা মাছটা ভালো করে ভেজে নেব। ভোলা মাছটা করব সাদা সর্ষে বাটা দিয়ে, আর সাদা সর্ষের সাথে একটু কাজু বাদাম ছিল, তো সেই কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে, এটাই ছিল ভোলা মাছের মশলা। আর দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। বড়মশাই বলেছিল পেঁয়াজ রসুন দিতে, কিন্তু ও তো আর অত বোঝে না। ভোলা মাছে পেঁয়াজ রসুন কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। যখন ধনেপাতার সিজন থাকে না, তখন না ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ভোলা মাছ রান্না করলে খুব সুন্দর লাগে। আর ভোলা মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এবার মাছটা কিন্তু রান্না করে নিচ্ছি। মাছটা বেশ সাদা সাদাই করবো, আর অল্প একটু হলুদ দিয়েছি, সেরকম হলুদ দিইনি। তো মাছটা রান্না হয়ে গেলে ভাবছি একটু চাটনি করব। আর এদিকে কিন্তু সবার স্নান হয়ে গেছে, মানে দিদি, পাপাই, সোনাই তো নেই, বারবার সোনাই কথা মনে পড়ছে। ও আছে ও বাড়িতেই, তো যাব বিকেলবেলা। দিদিরও স্নান হয়ে গেছে আর সোনামায়ের স্নান হয়ে গেছে, আর একটুখানি রান্না বাকি। আর জামাইবাবু কিন্তু একটু পরেই চলে আসবে দিদিকে নিতে। তো আর এদিকে কিছু আম ছিল, তো ঝুড়ির মধ্যে ছিল এক ঝুড়ি আম। দিদিকে বললাম তাহলে তুই কাঁচা আমগুলো বেছে বেছে কটা কাঁচা আম কেটে দে, আর পাকা আমগুলো রেখে দে। তো রান্নাবান্না কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এই চিকেনটা তুললাম। ও বাড়িতে আমার বোন আছে আর আছে সোনাই, তো ওদেরকে একটু পাঠিয়ে দিলাম। পাপাইকে বললাম যা দিয়ে চলে আয়। তো দেখো জামাইবাবুর জন্য গুছিয়ে ভাত বেড়ে ফেলেছি। চাটনি আছে, ওই যে নেনুয়া পোস্ত, আর আছে কুমড়ো ভাজা, ডাল, চিকেন, আর ওই যে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো জানি না, জামাইবাবু কিন্তু চলে এসছে, কেমন খাবে বলতে পারছি না। তো সবাই মিলে খেতে বসে পড়েছি। এত পদে সুন্দর করে তো দিয়েছি, কিন্তু আসল কথা জামাইবাবু খেতেই পারে না। যা যা দিয়েছি অর্ধেক দিদিকে দিয়ে দিয়েছে। একটা মাছ খেয়েছে, এক দু পিস মাংস খেয়েছে, সেরকম খেতেই পারে না। যা শরীর, মানে সবাই তো সে সমান হয় না। জামাইবাবু কিন্তু সেরকম খেতে পারে না। যাই হোক, ওটাই কিন্তু দিদি আর জামাইবাবু দুজনে মিলে খেয়েছে। আর এই ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালটা অনেক দিন পর খেলাম, তো খুব ভালো লাগলো খেতে, মানে কি বলবো, মুখে লেগে আছে এখনও। আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। চাটনির মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দিদির হয়তো বাড়ি যাওয়ার পালা। জামাইবাবু আবার একটু স্প্রাইট এনেছিল, সেইগুলো আর কি খাওয়া দাওয়ার পরে খেয়ে নিচ্ছে সবাই। আর জামাইবাবু এদিকে শুয়ে শুয়ে বলেই যাচ্ছে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। আর আমি বকাবকি করছিলাম, দাঁড়াও একটু বসো, বাড়িতে চলেই যাব, আমি কি তোমাকে থাকতে বলবো। আসলে দিদির মেয়েরও স্কুল খুলে গেছে, না হলে হয়তো আরও 2 দিন থাকতো। কি করা যাবে, ছেলেমেয়েদের স্কুল খুলে গেলে, টিউশন চালু হয়ে গেলে আর বেড়াবার মানে ইচ্ছা করে না, এটাই তো প্রবলেম না। তো এবার চলে এসছে পড়তে অঙ্কিতা, ওকে পড়িয়ে নিলাম। এখন 4টে বাজে, ও 4টের সময় পড়তে এসছে, তো পড়ানো হয়ে গেছে, ওকে ছুটি দিয়ে দিয়েছি। মা এ তুই যাচ্ছিস কেন? ও কি সুন্দর হচ্ছে ভিডিওটা। হিরো আলম, এই হিরো আলম চললো। এ দিদি চলে যাচ্ছিস, এ দিদি চলে যাচ্ছি। আসছে কারেন্ট নাই, হয়তো দিতে আসছে, চলে যাচ্ছি। আবার আসবা, হ্যাঁ নীল নীল জামা রাখতে পারবো না। তো যতই বলি দিদি থাক, দিদি থাক, আসলে ও তো আসেই না। আমার বিয়ে হওয়ার পর না, আমার বাপের বাড়ির লোকজন আসেই না। তো কেউ আসলে না খুব ভালো লাগে, মনটা সত্যিই খুব ভালো লাগে। দিদি, মানে আমার যে 18 বছর বিয়ে হয়েছে, কোনো দিন আমাদের বাড়ি থাকেনি, এই প্রথম। তো ওকে বলে দিলাম যে আবার আসিস। তো দেখি আবার কবে আসে, সেই পথ চেয়ে বসে থাকবো দিদি। আবার কিন্তু আসবি, কিন্তু আবার 2 দিন থেকে গেলি তো মনটা খুব ভালো লাগলো রে। কিন্তু আজকে তোরা যে চলে গেলি, আজকের দিনটা সত্যি খুব খারাপ লাগবে। কেউ বেড়াতে আসলে না, চলে গেলে মনটা কেমন লাগে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, মানে দুর্বল লাগে। আর এদিকে পাপাই
টিউশন যাবে, তার জন্য রেডি হয়ে নিয়েছে। আর দিদিরা চলে যাওয়ার পরপরই ও কিন্তু টিউশন যাওয়ার টাইম হয়ে গেছে। ও এবার চুলটা ওর একটু এখন অনেকটা ঠিক হয়েছে হেনাটা করার পর। মাসে মাসে হেনা করালে বেশ চুলটা ভালোই হয়। তো আর সোনাইয়েরও কিন্তু টিউশন ছিল বিকেল 5টার সময়। তো বিকেল 5টার সময় টিউশন গিয়েছিল আর 7টার সময় চলে এসছে। আর এদিকে পাপায়ের 7টার সময় টিউশন ছিল, ওকে টিউশন নামিয়ে দিয়ে প্রায় 9টা বাজে এখন চলে এসেছি আমরা বাজারে। আসলে আমাদের তিনজনেরই না হাওয়াই চটি নেই, মানে ছিঁড়ে গেছে বা ফিতে কেটে গেছে এরকম হয়েছে। তো তিনজনেরই 3টে হাওয়াই চটি নিয়ে নিলাম। সোনাইয়েরটা না ওই দোকানে পাইনি, তার জন্য এই দোকান থেকে ওর হাওয়াই চটিটা নিলাম। ওর অন্য জুতো পছন্দ হচ্ছিল, তো বললাম এখন যেটা নিতে এসেছি সেটাই নাও, পুজোর সময় আবার কিনে দেবো। তো ওখান থেকে চলে এসেছি আইসক্রিমের দোকানে। তো কী কী আইসক্রিম নেব সেটাই বাছাবাছি চলছে। তো খুচরো পয়সা আমার সেরকম ছিল না, তো 10 টাকা দামের আইসক্রিম খুঁজছিলাম। তো এখানে এটা কি স্ট্রবেরি আইসক্রিম ছিল 10 টাকা করে, ওগুলোই 5টা নিলাম। আর তোজোর জন্য হচ্ছে নিয়েছিলাম চিপস আর চকলেট নিয়েছিলাম। তো ও বাড়িতে ভাবলাম একটু ঘুরেই আসি। তো গিয়ে দেখি মাঠেই দাঁড়িয়ে আছে, এত গরম, ওরা মাঠে হাওয়া খাচ্ছে আর কি। তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, ওর জন্য তো নেওয়া হয়নি, সবাই মিলে খুলে ওকে দেখছিলাম কি করে। তো সবার আইসক্রিম এক এক করে চেটে চেটে দেখছিল, আর হাতে কিন্তু চিপসের প্যাকেটটা। তো আমরা যাওয়াতে খুব খুশি হয়েছে। আসলে সোনাইকে ও ছাড়তেই চায় না, সোনাই এ বাড়ি চলে আসলে ওর খুব আর কি মনটা খারাপ হয়ে যায়। তো ওকে একটু দেখা করাতে নিয়ে গিয়েছিলাম। আর সকালবেলা হলেই তো সোনাইয়ের স্কুল আছে, তার জন্য ওকে আর তোজোর কাছে রেখে আসতে পারলাম না, না হলে এ কটা দিন তোজোর সাথেই ঘুমাতো। ওর একটা তো সঙ্গী দরকার। তো সোনাইকে খুব চায়, ফোন করে করে বলে খালি দিদি আয় দিদি আয়। এখন নতুন কথা বলতে শিখেছে তো, খুব কিউট লাগে ওর কথাগুলো। তো চলো কেমন কেমন জুতো কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে কিন্তু চলে এসেছি। তো আমাদের তিনজনের হাওয়াই চটিগুলো দেখো কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তো কিছু ভিডিও করিনি আজকের মতো। কিন্তু টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ এভাবেই দেখতে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্ট করে কিন্তু জানিও। আজকের মতো এখানেই শেষ।